প্রথমে আমরা যেটা বলি যে আয়োজোমেট্রি কাকে বলে এবং আয়োজিমেট্রি, দুইটা আয়োজন নিয়ে দুইটাই কাজ হবে। একটা দিয়ে আমরা করি হলাম অক্সিডেটিভ। আমাদের ধরো তোমরা জানো যে কিছু কিছু ম্যাটেরিয়াল বলে এগুলো অক্সিডেটিভ ম্যাটেরিয়াল, যেমন ধরো আমরা ভিটামিন সি খাই, তারা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, বা বিভিন্ন জিনিস আছে যেগুলো আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। যাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে যারা কাজ করে তাদের অ্যান্টিঅক্সিডেন্ট যেটা, এটা পাওয়ার কতটুকু, তাদের অক্সিডেশন করার ক্ষমতা কতটুকু, এইটা আমরা মাপি। এটাকে আমরা বলি হলাম আয়োডো, ডিও যেটা আয়োডোমেট্রি। আরেকটা হলো আয়োডিমেট্রি যেটা হয়, সেটা হলো আমাদের অনেক সময় ডবল বন্ড থাকে। ডবল বন্ড থাকলে তখন আমরা আয়োডিন যোগ করলে তখন কি হয়, ডবল বন্ড গুলোর মধ্যে আয়োডিন যুক্ত হয়ে যায়, আমাদের আয়োডিনের পরিমাণ কমে। একটা হলো আমাদের উল্টা পদ্ধতি, যে আয়োডিন বের হয়ে যাবে, কতটুকু আয়োডিন বের হয়ে আসবে, পটাশিয়াম আয়োডাইড যোগ করে আমরা আয়োডিন কতটুকু বের হয়ে আসবে, এটাকে আমরা বলি হলাম আয়োডোমেট্রি। এই পদ্ধতিতে আমরা দেখি হইলাম অক্সিজেশন কতটুকু হইতে পারে, তার অক্সিজেশন ক্ষমতা কতটুকু, এই পদ্ধতিতে দেখি। আর আয়োডিমেট্রি যেটা, সেই পদ্ধতিতে আমরা দেখি কি ডবল বন্ড, এবং সেখানে আমরা দেখি আয়োডিন যেটা সেটা কতটুকু অ্যাবজর্ব হয়েছে। তাহলে আয়োডোমেট্রিতে আয়োডিন উৎপন্ন হবে, আর আয়োডিমেট্রিতে উচ্চারণ প্রায় কাছাকাছি, একটা ডোজ এটা ডিও, আয়োডো। আয়োডোমেট্রিতে আয়োডিন উৎপন্ন হবে, আর আয়োডিমেট্রি যেটা সেটা হলো আয়োডিন কাজে লাগবে। এটা তো আমরা মুখে বললাম, এখন তোমাদের যখন আমরা স্লাইড দেখাবো তখন তোমাদের জন্য বোঝা সহজ হবে। আয়োডোমেট্রি, আয়োডোমেট্রি, টাইট্রেশন। আয়োডোমেট্রি প্রথমে আলোচনা করতেছি। আয়োডোমেট্রি সংজ্ঞা দেখো, the quantitative analysis of a solution of an oxidizing agent by adding an iodide which react to form iodine। যেটা আমরা তোমাদেরকে বললাম, আমাদের যে অক্সিডাইজিং এজেন্ট আছে এর মধ্যে আমরা আয়োডাইড, বিশেষ করে আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করি। যোগ করলে কি হয়, রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয় কি আয়োডিন। The released iodine, যেটি আয়োডিন উৎপন্ন হইল, the released iodine is then titrated with another species। আরেকটা কেমিক্যালের মাধ্যমে আমরা যে আয়োডিন যেটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা কি করব, টাইট্রেশন করি। Usually a standard thiosulfate solution is used for this method, is called iodimetry। সাধারণত আমরা যে স্ট্যান্ডার্ড থায়োসালফেট দিয়ে আমরা কি করি, এই এটা করি, ওই টাইট্রেশনটা করি। ক্লিয়ার? আয়োডিমেট্রি আমরা যদি আবার তোমরা দেখো যে আয়োডিমেট্রিতে কি হয়, আমরা অক্সিডাইজিং এজেন্ট কতটুকু আছে এটা জানি, এবং এই ক্ষেত্রে আমরা আয়োডাইড ইউজ করলে আয়োডিন রিলিজ হয়, এবং এই যে আয়োডিন যেটা রিলিজ হলো এটা আমরা স্ট্যান্ডার্ড থায়োসালফেট দিয়ে আমরা কি করি, টাইট্রেশন করি। এটাকে বলা হচ্ছিল আয়োডিমেট্রি। তোমরা কি সংজ্ঞা ক্লিয়ার আয়োডিমেট্রির? জি স্যার। গুড। জি স্যার। নেক্সট তাহলে এখন আসো আমরা এই যে এখানে আমরা দেখাচ্ছি, আমাদের ফার্স্ট স্টেপ ইজ ডান বাই দ্য রিঅ্যাকশন বিটুইন অক্সিডাইজিং এজেন্ট। মনে করো আমাদের অক্সিডাইজিং এজেন্ট আমরা কেমিক্যাল দিয়ে করছি, নরমালি আমরা কেমিক্যাল দিয়েও করি, ন্যাচারাল প্রোডাক্ট যেমন ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো দিয়েও করি। এখানে একটা দিয়ে দেখানো হয়েছে কি বলে, যেমন একটা অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এবং পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে আমরা এক্সেস পটাশিয়াম আয়োডাইড যোগ করছি, এবং এখানে কি হচ্ছে, পটাশিয়াম আয়োডিন অক্সিডাইজিং এজেন্টের সঙ্গে যুক্ত হয়ে আয়োডিন উৎপন্ন হচ্ছে। এখন এই যে আয়োডিন, the liberated iodine in first step is titrated with standard solution of sodium thiosulfate। তোমাদেরকে বলছি যে এটা রিঅ্যাকশন কি দেখাচ্ছে, যে এখন লিবারেটেড আয়োডিন আমরা সোডিয়াম থায়োসালফেট দিয়ে রিঅ্যাকশন করতেছি। এখন আমরা স্টার্চ যোগ করি, তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়বা আয়োডিনের উপস্থিতিতে স্টার্চ নীল কালার দেয়, এবং তোমরা দেখছো যে লবণের মধ্যে আয়োডিন আছে কিনা জানার জন্য তোমরা কি করো, 2-3টা ভাত নাও, পরে ওই লবণ নাও, নিয়ে চটকাও, তারপর লেবু রস যোগ করলে দেখা যায় কি ওই ই কালার দেয়, যদি নীল কালার দেয়। হ্যাঁ জি স্যার, বাদামি নীল, বাদামি নীল কালার দেয়, তাহলে আমরা বুঝবো যে এখানে আয়োডিন আছে। তো তার মানে স্টার্চ, ভাতের মধ্যে কি থাকে স্টার্চ, স্টার্চ যদি তোমার এই আয়োডিনের উপস্থিতিতে স্টার্চ কি করে ওই ই কালার দিবে, ওই ব্লু কালার দিবেন। এখানে লিবারেটেড আয়োডিন, যেটা এই আয়োডিন চলে আসে, is titrated with standard solution of sodium thiosulfate. Starch is used as indicator. At the end point, the blue or violet color of starch indicate disappears. ঠিক আছে? তো আয়োডিনের মধ্যে থাকলে তো তোমার থাকবে কি বলে, ওই আয়োডিন থাকার কারণে যে ব্লু কালার থাকবে, কিন্তু যখন তুমি এই সোডিয়াম থায়োসালফেট যোগ করবা আয়োডিনটা অ্যাবজর্ব হয়ে যাবে, যার জন্য তখন আর ব্লু বা ভায়োলেট কালারটা থাকবে না। At the end of the point,
the blue or violet color of stars indicator disappears. এই কালারটা যখন থাকবে না তখন আমরা বুঝবো যে এইটাই হচ্ছে, তখন তখন এই টাইট্রেশনের মান দিয়ে আমরা বুঝতে পারবো যে কতটুকু আয়োডিন আসলে বের হয়েছে, এবং এইটা দিয়ে আমরা বুঝতে পারবো এটা হলো আয়োডোমেট্রি। এখন আমরা নেক্সট জিনিস যাব আয়োডিমেট্রি। এটা আগেটা ছিল আয়োডো আর এটা হলো আয়োডি। এটা কি হবে? When an analyte that is reducing agent is titrated directly with a standard iodine solution, the method is called iodimetry. আগেটা ছিল হলো অক্সিডাইজিং এজেন্ট আর এটা কি এজেন্ট? রিডিউসিং এজেন্ট, অপোজিট। কি করবে? আয়োডিন গ্রহণ করবে। Iodine is mixed with potassium iodide and potassium Ki3, Ki এর সঙ্গে যদি potassium iodide সঙ্গে আয়োডিন যোগ করো Ki3 হয়ে যাবে, অর্থাৎ আয়োডিন যুক্ত হয়ে যাবে। এটা হলো একটা রিডিউসিং এজেন্ট। Stars can be used as an indicator in iodometric titration too. এখানেও আমরা কি করতে পারি? ওই স্টার্সকে আমরা ইউজ করা হয়, দুই ক্ষেত্রে স্টার্সকে ইউজ করা হয় টাইট্রেশন পদ্ধতিতে। আর একটা মনে রাখবা যে iodometric titration cannot be performed in strong basic solution or strong acid solution. strong base বা strong acid এর উপস্থিতিতে iodometric করা যায় না। The pH of iodine solution should be less than 8.5 because iodine disappropriate at the basic pH. আমাদের pH থাকতে হবে 8.5 এর নিচে, বেশি থাকলে হবে না। Strong alkalis such as sodium hydroxide or sodium carbonate cannot be used for this purpose because they react with iodine to form various oxyhalogen compounds. এগুলো অন্যান্য কথাবার্তা। তাইলে আমরা দেখতে পারলাম যে কনক্লুশন যদি আসি, iodine is very useful in titration method. These methods are used to determine the concentration of vitamin C. তোমাদেরকে যে কথাটা আগেই বলছি যে ভিটামিন সি আমাদের অক্সিডাইজিং এজেন্ট, ভিটামিন সি, সোডিয়াম থায়োসালফাইড, amount of copper in superconductor এগুলো। Determining the concentration of these chemicals is important because hydroperoxide have a negative effect on the acceptability of the fat matrix used. তো আমরা বুঝতে পারলাম যে দুইটা জিনিস, একটা হলো এর ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে যেটা হয়, পরেরটা তো আয়োডিন অ্যাবজর্ব করবে এই জিনিসটা, যার জন্য আমরা যদি আয়োডিন এবং স্টার্চ দেই তাহলে কি হবে? কালারটা হয়ে যাবে এই ব্লু বা ভায়োলেট কালার। এরপরে তুমি যখন বুলেটে আরেকটা যে কেমিক্যাল যেটা তোমার এজেন্ট হিসাবে কাজ করবে, কি বলে? অক্সিডাইজিং হাইড্রোলাইজিং এজেন্ট হিসাবে যেটা কাজ করবে, এটা তুমি যোগ করতে থাকো, করতে করতে এক পর্যায়ে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ওই যে ব্লু কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। যখন তোমার ব্লু কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে তখন তুমি বুঝবা যে এখানে এই শেষ। আগেরটা ছিল কেমিক্যাল যোগ করার পরে আয়োডিন যোগ হয়েছিল, পরে সেই আয়োডিনকে আমরা টাইট্রেশন করলাম, আর পরেরটাই আমরা সরাসরি আয়োডিনটাই কি হবে? সরাসরি আয়োডিনটাই এখানে হবে, কাজে লাগবে। এই হলো দুইটা পার্থক্য। একটার মধ্যে অক্সিডাইজিং এজেন্ট দেখে আর একটা হলো হাইড্রোলাইজিং এজেন্ট দেখে। তাহলে তোমরা ক্লিয়ার? আয়োডোমেট্রি এবং আইডিমেট্রি কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে স্যার, আয়োডোমেট্রি আর আয়োডিমেট্রি থেকে কি শুধু সংজ্ঞাই পড়তে হবে, রিঅ্যাকশন এগুলো কিছু পড়তে হবে না? সংজ্ঞায় তো আমি তো দেখাই দিলাম এই জি এইটা, স্যার। আর তোমাদেরকে স্যার এখান থেকে রিঅ্যাকশন দেখতে হবে না? রিঅ্যাকশন তো আমি দেখাই দিয়েছি, রিঅ্যাকশন দেখাই দিয়েছি না? স্যার কোশ্চেন কিভাবে আসবে? কোশ্চেন আসতে পারে একটা টিকা হিসেবে, আয়োডোমেট্রি এবং আয়োডিমেট্রি কাকে বলে, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুইটার ব্যবহার দেখাও। এটা কোনো বড় প্রশ্ন আসবে না, এখন প্রশ্ন আসলে 3 বা 4 নম্বরের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে? জি স্যার। এখন তোমাদের যে এইটা ছিল ওই কি বলে, একটা প্রশ্ন ছিল আমরা কিভাবে দেখব, ওই নাম কি, স্পেকট্রোফটোমেট্রিতে কিভাবে আমরা করি সেটা তোমাদেরকে দেখাবো। দেখা যায় স্লাইড?
জি স্যার। আচ্ছা, ইন্টারনেট একটু স্লো, ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করার চেষ্টা করছিলাম কালকে, ডাউনলোড হচ্ছে না, যার জন্য তোমার আমি সরাসরি ইয়ে থেকেই দেখাচ্ছি, ইন্টারনেট থেকেই দেখাচ্ছি। তাইলে ফটোমেট্রি, photometry is the most common analytical technique used in the biochemical laboratory. It is designed to measure the intensity of a beam of light. Photometric প্রিন্সিপাল তোমাদেরকে যা বুঝাইছি আগে, ফটোমেট্রি কাকে বলে, যে আমরা আলো যে পাস করে বিভিন্ন জিনিসের উপরে, এটার উপর নির্ভর করে আমরা এই করি। এবং বায়োকেমিস্ট্রি ল্যাবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক, খালি ইসের না, আমাদের বায়োকেমিস্ট্রি না, যারা মেডিকেল বায়োকেমিস্ট্রি তাদেরও এই জন্য এটা গুরুত্বপূর্ণ। Photometric principles are applied to the several kinds of analytic technique. যেমন আমরা কি কি দিয়ে করতে পারি ফটোমেট্রিক, এটা পোলারিমেট্রি, স্পেকট্রোফটোমেট্রি, অ্যাটমিক অ্যাবজর্পশন, টার্বিডোমেট্রি, বিভিন্ন যন্ত্র দিয়ে এই অ্যাবজর্পশন মেপে আমরা এটাকে কাজ করতে পারি। আচ্ছা, the components of most photoelectric colorimeters are basically the same and the basic method of operation is also similar. তাহলে আমরা দেখলাম এই যে ফটোইলেকট্রিক যে 4 রকমের যন্ত্র আছে, মেন যে প্রিন্সিপাল সেম। The analytical chemistry colorimetry is a technique used to determine the concentration of colored compounds in a simple solution at the visible spectrum of light. আমরা লাইট পাস করে এর কনসেন্ট্রেশন কত বেশি হবে না কম হবে এর উপর ভিত্তি করে আমরা কি করতেছি, যে কালার কম্পাউন্ড যে তৈরি হচ্ছে তা কালার কম্পাউন্ডের এইটা কি বলে, এবং আমাদের যে স্পেকট্রাম অফ লাইট আমরা দেই, যে লাইট দিয়ে করি 400 থেকে 700 ন্যানোমিটার। কারণ আমরা কি পরে দেখবো আরেকটা স্লাইডে, আমাদের যে যেই স্পেকট্রামে আমরা দেখতে পারি আলো দেখা যায়, এটা হলো 400 থেকে 700 ন্যানোমিটার। এর থেকে যদি কম হয় তাহলেও আমরা দেখতে পাই না, এর থেকে বেশি যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাও দেখতে পাই না। এবং আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে কি পরে, সেটা হলো এই লাইট গুলো বিভিন্ন কালারের উপর নির্ভর করে, আমি কোন কালার দেখতে চাই। যদি কালার নীল হয় তার জন্য এক জিনিস, যদি ভায়োলেট হয়, যদি হলুদ হয়, সবুজ হয়, বিভিন্ন কালারের উপর নির্ভর করে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এটা তোমরা দেখছো যে বিভিন্ন তরঙ্গ, লাইট ইজ ভিজিবল স্পেকট্রাম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন emitted in the form of waves of different wavelengths. আমাদের যে আলোটা আমাদের চোখে দেখা যায় সেটা হলো 380 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার। এর থেকে যদি কম তরঙ্গ দৈর্ঘ্য হয় সেই আলো আমরা দেখতে পারি না, এর থেকে বেশি ই হলেও আমরা দেখতে পারি না। তাহলে আমাদের দেখা যায় যে 380 থেকে 750। এবং তোমরা দেখছো প্রথমে ভায়োলেট, তারপর আস্তে আস্তে বিভিন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বিভিন্ন রকমের। যার জন্য আমরা যখন ওই যে কেমিক্যাল যখন আমরা ইউজ করবো তখন যে কেমিক্যালের যে কালারটা কি হবে তার উপর নির্ভর করবে আমরা স্পেকট্রোফটোমিটার হোক বা কালোরিমিটার হোক তার তরঙ্গ দৈর্ঘ্য আমরা তত দেবো। যদি ভায়োলেট বা নীল হয় তখন আমরা কম তরঙ্গ দৈর্ঘ্য দেবো, আবার যদি লাল কালার হয় তখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কি দিতে হবে, বেশি দিতে হবে। এই তোমরা দেখো কালার আমরা রেঞ্জ দিছি, ভায়োলেট হইলে কত, ব্লু হইলে কত, রেড হইলে বেশি হবে, অরেঞ্জ হইলে কম, ইয়েলো হইলে কম, আর গ্রিন হইলে আরো কম, আর যদি ভায়োলেট হয় তাহলে সবচেয়ে কম। ঠিক আছে, এই হলো আমাদের ইয়ের লেন্থ, ওই আলোর লেন্থ আমরা কত দেবো। স্পেকট্রোফটোমিটারও একই অবস্থা, কলোরিমিটারের যন্ত্র একই অবস্থা, এই ওয়েভ লেন্থের আলো আমাদেরকে তখন দিতে হয়। Principle of photometry. Photometry principle টা কি? A substance to be measured by photometry must be colored to begin with or can be made to produce color derivatives by using certain reagent and reaction. আমাদেরকে এই কলোরিমেট্রি প্রিন্সিপালই হলো যে তারা কালার তৈরি করবে, এবং আমাদের ওই দ্রব্যের ঘনত্ব যত বেশি হবে কালার তত বেশি হবে, এবং এই কালারের ঘনত্বের উপর নির্ভর করে আমরা দ্রব্যের কি করতে পারবো, পরিমাণ নির্ণয় করতে পারবো। Intensity of color produced is proportional to the concentration of the color producing substance. তাহলে কালার ঘনত্ব কিছু নির্ভর করবে, যত ওই দ্রব্যের ঘনত্ব যত বেশি হবে কালার তত বেশি হবে। কালার সাবস্টেন্স অ্যাবজর্ব লাইট অফ এ পার্টিকুলার ওয়েভলেন্থ and the extent of light absorption depends on the concentration of color producing substance in solution. এবং এই যে কালার যত বেশি হবে আমাদের লাইট পাস করতে থাকবে, লাইট পাস করলে কি হবে, কনসেন্ট্রেশন বেশি হলে সে কালারকে অ্যাবজর্ব করবে, এটার মাধ্যমে আমরা পরিমাণটা নির্ণয় করতে পারবো।
মোটামুটি একই জিনিস তারা বারবার বলছে। আমরা যেটা আমরা এটাকে নেব, সেজন্য আমাদের কি করতে হবে, আমরা এটা মনোক্রোমেটর লাইট, মানে লাইট একদিকে দিয়ে পাস হবে, সব দিক দিয়ে পাস হবে না। এবং আমরা একটা এর মধ্যে নেবো, তোমরা দেখছো স্কেপ ইন এ কিউবেট, আমরা একটা কাঁচের জিনিস নেব। কাঁচের কিউবেট, এখন কাঁচের কিউবেটের দাম অনেক বেশি, একটা কাঁচের কিউবেটের দাম প্রায় 12,000 টাকা। আমরা সব প্লাস্টিকের কিউবেট ইউজ করি। কিউবেট হলো এমন একটা জিনিস যার তোমারই প্রস্থ এবং বেধ সমান, দৈর্ঘ্যটা হয়তো পার্থক্য থাকছে। যতগুলো কিউবেট আছে সবগুলো কিউবেটের এই বেধ এবং প্রস্থ সমান। সমান হওয়ার কারণে কি হয়, তুমি সলিউশন দিবা সব কটা সমানভাবে মাপা যায়। ছবি আছে, পরে ছবি তোমাদেরকে দেখাবো। এর মধ্যে আমরা সলিউশন নেওয়ার পরে এরপরে আমরা যন্ত্রের মধ্যে নেই। আমরা প্রথমে যে কিউবেটের মধ্যে সলিউশনটা নেই, নেওয়ার পরে আমরা যন্ত্রের মধ্যে আমরা এই কিউবেটটা রাখি। এরপর এর মধ্যে আলো পাস হয়। আলো পাস হইলে কতটুকু অ্যাবজর্ব হলো আর কতটুকু আলো পাস হইলো তার একটা মান চলে আসে। এই মান নির্ণয় করে আমরা তখন করতে পারি, কি বলে, আমরা এই কনসেন্ট্রেশন কতটুকু তাই করি। এই জন্য আমাদের তিনটা জিনিস লাগবে। একটা থাকবে ব্লাঙ্কের মধ্যে সলিউশন কিছুই থাকবে না। আর একটা স্ট্যান্ডার্ড সলিউশন, বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড সলিউশন আমরা মাপবো। আর একটা আননোন সলিউশন। তাহলে আমাদের তিনটা জিনিস, একটা ব্লাঙ্ক থাকবে, একটা স্ট্যান্ডার্ড সলিউশন যেটা আমরা নোন সলিউশন বলে। ডিগ্রি অফ লাইট অ্যাবজর্পশন বাই a solute of unknown concentration is proportional to degree of light absorption by same solute in a solution of known concentration. তাহলে আমাদের একটা ব্লাঙ্ক লাগবে, একটা নোন কনসেন্ট্রেশনের সলিউশন লাগবে, আর একটা আননোন কনসেন্ট্রেশনের সলিউশন। তাহলে আমরা কম্পেয়ার করি, এই আননোনের সঙ্গে আননোনের কম্পেয়ার করি, আমরা বুঝতে পারবো যে আমাদের মান কত আছে, আননোনের মধ্যে কতটুকু মান আছে। কলোরিমেট্রি, কালার সলিউশন হ্যাভ দ্য প্রপার্টি অফ অ্যাবজর্বিং সার্টেন ওয়েভ। এই কথাগুলো আমরা বলছি এবং এখানে আমরা দুইটা ল ফলো করা হয়, আমাদেরকে আগেও বলা হয়েছে, বিয়ার্স ল এবং ল্যাম্বার্ট ল। এই যে তোমাদের দেখাচ্ছি কিউবেটের কথা বলছিলাম না, এই হলো কিউবেট। এই দেখো, এই যতগুলো আছে, এই যতগুলো কিউবেট থাকবে তার এই যে আমরা দেখা যাচ্ছে এই যে প্রস্থ, সবগুলো কিউবেটের প্রস্থ সমান, এবং এর যে ব্যাস দেখছো, এটার ব্যাসও সবগুলোরই সমান হবে। এবং যতগুলো দৈর্ঘ্য আছে, মনে করো আমাদের 50টা কিউবেট থাকলে এই 50টা কিউবেটের দৈর্ঘ্য সমান থাকবে। এতে কি হবে, সলিউশনের মানই হবে। এখন এটা মনে করো সলিউশন, এটা আমাদের সলিউশন। এই সলিউশনের মধ্যে যখন আলো পাস করতেছে, মানে আলো কনসেন্ট্রেশন লাল আলো খুব বেশি মাত্রায় যাচ্ছে, এর মধ্যে সলিউশনের মধ্যে আলো অ্যাবজর্ব হচ্ছে। অ্যাবজর্ব হওয়ার পরে যখন আলোটা বের হয়ে যাচ্ছে, তখন এটার ঘনত্ব কমে যাচ্ছে, কারণ অনেক আলো কি হয়ে গেছে এখানেই হচ্ছে। যত স্বচ্ছ থাকবে, যদি পানি দাও তাহলে বেশিরভাগ আলো পাস হয়ে যাবে। আর এই ভিতরে যে কনসেন্ট্রেশন যত বেশি হবে, আলো তত কম পাস হবে, বেশি অ্যাবজর্ব হবে। তাহলে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হলো কিসের, কনসেন্ট্রেশনের উপরে সমানুপাতিক। এটার উপর ভিত্তি করি আমরা কি করি, এই করতে পারি। আমাদের বিয়ার লটা কি, the law states, বিয়ার ল যদি আমরা দেখি, the law states that intensity of transmitted light decrease exponentially with increase in concentration of color substance in the solution. তার মানে একটা কালার সাবস্টেন্সের মধ্যে কনসেন্ট্রেশন যত বেশি হবে, আলোর পাস তত কম হবে। তার মানে হলো the amount of light absorbed by a colored solution is directly proportional to concentration of substance. তার মানে একটা এর মধ্যে সলিউশনের মধ্যে যত কনসেন্ট্রেশন যত বেশি হবে, আলোর অ্যাবজর্পশন তত বেশি হবে। আলোর অ্যাবজর্পশন নির্ভর করতেছে কিসের উপরে, কনসেন্ট্রেশনের উপরে। এটা ছিল হলো বিয়ার ল, এটা তোমাদেরকে আগে আমরা পড়াইছিলাম। নেক্সট যেটা হচ্ছে, এই যে তখন আমরা এই যে বিয়ার লতে আমরা কি করছি, আমরা কনসেন্ট্রেশন, মনে করেন আমরা গ্লুকোজের কনসেন্ট্রেশন আমরা দিচ্ছি, এই পাশে আমরা কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, আর আমাদের এই পাশে অ্যাবজর্পশন বাড়তেছে। যত কনসেন্ট্রেশন বাড়বে তত তার অ্যাবজর্বেন্স বাড়বে। আমি তোমাদেরকে বলছিলাম গ্রাফে আকারে বললাম যেরকম ভাবে করো, এই যে এই হলো কনসেন্ট্রেশন আমরা মনে করি গ্লুকোজের কনসেন্ট্রেশন মিলিগ্রাম পার ডিএল। তার মানে প্রথমটা ছিল 0 মনে করো, তারপর 100, 200, 300, 400, 500, আমরা তরঙ্গ দৈর্ঘ্য বাড়াচ্ছি। এই পাশের অ্যাবজর্বেশন মানস 0.1, 2, 0.3, 4 এভাবে অ্যাবজর্বেশন মানস বেড়ে যাচ্ছে। আর এটা হলো ট্রান্সমিটেড। তোমার অ্যাবজর্পশন যখন বাড়বে, ইটা কমবে, কি বলে, যখন কোনো কনসেন্ট্রেশন থাকবে না 0%, তার মানে 100% আলোটা ট্রান্সমিট হয়ে যাবে। যত তোমার কনসেন্ট্রেশন বাড়বে, আলো ট্রান্সমিট মানে আলো পাস হওয়া কতটুকু, এটাকে আমরা বলি হলাম ট্রান্সমিটেশন। তত কনসেন্ট্রেশন বাড়লে ট্রান্সমিটেশন কমে, অ্যাবজর্বেন্স বাড়ে। তা আমরা এখানে অ্যাবজর্বেন্সের মান নির্ণয় করি, আমরা কোন কনসেন্ট্রেশনের পরিমাণ নির্ণয় করতে পারি। এবার ল্যাম্বার্ট কি বলেছেন, this law states that the intensity of transmitted light decrease exponentially with increase the length of light pathway. এর আগে স্যার একটা কোশ্চেন ছিল, বলো কোশ্চেনটা কি।
স্যার ওই যে কোশ্চেন না ঠিক স্যার, ওই যে কনসেন্ট্রেশন বাড়লে অ্যাবসর্পশন, ওটা লাইনটা একটু আবার একটু বলেন কনসেন্ট্রেশন যত বাড়বে তত স্যার, অ্যাবজর্বেন্স কাইন্ডলি তত ওই লাইনটা বাড়বে। একটু বললে ভালো হয়। তো বলতেছি কনসেন্ট্রেশন যত বাড়বে অ্যাবজর্বেন্স তত বাড়তে থাকবে, তাই না? আমরা যদি আগের স্লাইডটা দেখি, যে মনে করো আমাদের গ্লুকোজ আছে 100, তারপর আরেকটা কি জানি বললেন, কমবে। ও ট্রান্সমিটেশন কমবে, আলো পাস হওয়া কমবে। আলো অ্যাবজর্ব বাড়বে কিন্তু আলো পাস হওয়া কমবে। তুমি যদি মনে করো আমি ও একটা জি স্যার, জি লাইট স্যার, দিলাম, বুঝতে পারছি। লাইটের মধ্যে একেবারে স্বচ্ছ কাচ, তার মধ্যে আলো সহজেই পাস হয়ে যাবে, যেমন জানলা স্বচ্ছ, আলো তাড়াতাড়ি পাস হবে। আর জানলায় আমি একটা নীল রঙের পর্দা দিয়ে দিলাম, হালকা নীল রঙের পর্দা দিয়ে দিলাম, মানে প্লাস্টিকের পর্দা, তখন আলো পাস হবে, আলোটা কম কমে যাবে, তাই না? আর এখন যদি আমি একেবারে ঘন পর্দা দিয়ে দিই, একেবারে তোমাদের কাপড়ের পর্দা, তাহলে আলো পাস কি হয়ে যাবে, আরো জি স্যার। কমে যাবে। এটাকে বলে ট্রান্সমিটেশন। আর আলো পাস কমে যাওয়া মানে কি, আলোটা ওইখানে অ্যাবজর্ব হয়ে যাবে, ওই যে পর্দাটা দিচ্ছি সেখানে আলোটা অ্যাবজর্ব হয়ে যাবে। তার মানে কনসেন্ট্রেশন বেশি হলে অ্যাবজর্বেন্স বাড়বে এবং ট্রান্সমিটেশন কমবে। আবার কনসেন্ট্রেশন যত কমবে। বাড়তে থাকবে জি স্যার। অ্যাবজর্বেন্স তত বাড়তে থাকবে, ট্রান্সমিটেশন তত কমতে থাকবে। কমবে। দুইটা দুইটা ভিন্ন জিনিস, একটা হলো জি স্যার, থ্যাংক অ্যাবজর্বেন্স ইউ। আর একটা হলো ট্রান্সমিটেশন, বা যেটা আমরা জি বলি স্যার। ট্রান্সপারেন্সি যেটা। তো এই বিয়ার তো বলছিল হলো যে কনসেন্ট্রেশনের উপরে, কিন্তু তার আয়তন সমান হতে হবে এরকম কথা বলে নাই। কিন্তু ল্যাম্বার্ট বলছে না, খালি কনসেন্ট্রেশন ঠিক থাকলেই হবে না, এটাকে সমান থাকতে হবে। যদি সমান না থাকে, মনে করো আমি একটা মগ নিলাম, সেই মগে হয়তো পাতলা সলিউশন নিলাম, কিন্তু এটা মগ বিরাট বড়, তার আলো পাস। আরেকজন নিল চিকন একটা টেস্ট টিউব, দুইটা তো আলো পাস সমান হবে না, হবে কি? কারণ মগের মধ্যে যদিও কনসেন্ট্রেশন কম, কিন্তু মগটা অনেক লম্বা দৈর্ঘ্য, তাকে আলো দিতে যাইতে হবে। আর টেস্ট টিউবটা যদিও কনসেন্ট্রেশন বেশি, কিন্তু কম দৈর্ঘ্যতে যাইতে হবে, যার জন্য এইটা ভলিউমটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সেখানে ল্যাম্বার্ট ল যেটা বলছে, দিস ল স্টেটস দ্য ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট decreases exponentially with increase in length of light pathway. Light is a pathway. The diameter of the cubit, এটাও গুরুত্বপূর্ণ। যদি আমি ডায়ামিটার সমান না রাখি তাহলে কি হবে, যদি ডায়ামিটার বড় রাখি একটাই আর একটা ছোট রাখি, তাহলে এটাই বড়, তার মধ্যে আলো বেশি অ্যাবজর্ব হবে। তার মানে the amount of light absorbed by a colored solution is directly proportional to the length of light path. তার মানে এ এর আগেটা ছিল অ্যাবজর্বেন্স সমানুপাতিক কনসেন্ট্রেশন, আর এবারটা হলো অ্যাবজর্বেন্স সমানুপাতিক লেন্থ। ঠিক আছে? The transmission, which is the ratio of intensity of transmitted light to the intensity of incident light across a solution. এগুলো তো দরকার নাই। Absorbance is আমরা optical density দিয়ে মাপি, which is amount of light absorbed by the colored substance, এটাকে আমরা বলি optical density, OD. OD may be defined as the logarithm of ratio of incident light to that of transmitted light. Absorbance is directly and linearly proportional to concentration, আমরা আগেই বলেছি। তাহলে আমাদের যদি আমরা করি, আমরা পাইলাম অ্যাবজর্বেন্স অফ দ্য টেস্ট সলিউশন, এটা কিসের উপর নির্ভর করতেছে, তার কনসেন্ট্রেশন এবং তার লেন্থ। সেখানে আমরা বলতে পারি এ সমান সমান হলো কে ইন্টু সি ইন্টু এল। সি হলো কনসেন্ট্রেশন, লেন্থ হলো এল হলো লেন্থ। কম্বাইনিং টু ল, দুইটা লকে যদি আমরা কম্বাইন করি, এর জন্য আমাদের বিয়ার্স ল্যাম্বার্ট ল বা ল্যাম্বার্ট বিয়ার ল একই জিনিস। এবারে কিছু অঙ্ক তোমাদের দেখাইছে, তোমাদের অঙ্কের ব্যাপারে আমি বলছি যে আমরা অত ইন্টারেস্টেড না। তারপর আমরা দেখছি অ্যাবজর্বেন্স অফ টেস্ট, আমরা টেস্টের যে মান এবং অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড, এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি, এই যেমন আননোন সলিউশন, সেই আননোন সলিউশনের মান আমরা নির্ণয় করতে পারি। আমরা যে ক্যালিব্রেশন কার্ভ তৈরি করি, তোমাদের গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা যদি মনে করো 6টা বোতল নিছিলাম, 6টা টেস্ট টিউব নিছিলাম, তার মধ্যে আমরা মনে করো গ্লুকোজ সলিউশন দিছিলাম, একটার মধ্যে নিছিলাম শুধু পানি, 10 মিলিলিটার পানি, তার মানে এটা কনসেন্ট্রেশন কত, শুধু পানি আছে আর কিছুই নাই, 0, এটা হলো ব্ল্যাঙ্ক। এরপরে যদি আমরা মান নেই গ্লুকোজের, মনে করো আমরা গ্লুকোজ নিলাম, এরপরে 100 মিলিগ্রাম পার লিটার, 200 মিলিগ্রাম পার লিটার, 300 মিলিগ্রাম পার লিটার, 500, এরকম করে আমরা যদি 10টা নেই, যতগুলো নেই তত মান বাড়তে থাকবে। কি এখন এর মধ্যে যদি আমরা একটা কেমিক্যাল যোগ করি, তখন দেখা যাবে কালার আসবে, যেটা ব্ল্যাঙ্ক তার মধ্যে কোনো কালার আসবে না। যেটা 100 মিলিগ্রাম তার মধ্যে কালার আসবে ঠিকই, কম আসবে। যেটা আমাদের 200 মিলিগ্রাম সেটার মধ্যে কালার আসবে আর একটু বেশি আসবে। এরকম করার পরে দেখা যাবে যে আমাদের যেটা 1000 মিলিগ্রাম পার লিটার নিছি, সেটা কালার বেশি আসবে। এখন আমরা ওই যে গ্রাফে নিলাম, সে কি বলে ক্যালোরিমিটার দিয়ে আমরা মাপলাম, মাপার পরে আমরা অ্যাবজর্পশনটা আমরা যে গ্রাফে তোমাদের দেখাইছি একটু আগে, ওই গ্রাফে দিয়ে
এখন আমরা আননোনটাকে আমরা দেখাই, আমরা গ্রাফটা যদি আবার ব্যাক করি, আমরা যদি গ্রাফে দেখাই তোমাদেরকে, এই যে মনে করো এই যে আমাদের এই যে 0 100 জন্য এটা আসছে, এটা 200 জন্য, এটা মানে 300 400 500, এটা হলো 600 জন্য আমাদের আসছে। এখন আমরা মনে করো একটা আননোন সলিউশন পাইলাম, এই আননোন সলিউশন আমরা মান জানি না, তার মান পাওয়া গেল 0.3। তাহলে এই যে 0.3 আমরা এইখানে যাওয়ার পর এইখানে আসলাম, দেখা গেল 0.3, তখন আমরা সোজা নামলাম, আমি দেখা গেল কত, এটা কনসেন্ট্রেশন হলো 350 মিলিগ্রাম বা জিএল মানে হলো 100 ml, তাহলে 100 ml এ 350 মিলিগ্রাম আছে। আমরা তখন এইভাবে আননোনটা মাপতে পারবো। তাই আগে আমরা গ্রাফ দিয়ে করতাম, এখন আমরা গ্রাফ দিয়ে করি না, এখন আমরা এই মানগুলো দিলে কম্পিউটারে এক্সেল ফাইলে অথবা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে তাদেরকে দিলে, কারণ আমাদের 100 সলিউশন আছে, 100 সলিউশন তো আমরা গ্রাফ দিয়ে করতে পারবো না, তখন মান দিয়ে দিলে তারা সরাসরি করতে পারে, মান বের করে ফেলতে পারে। এই যে একটু আগে তোমাদের দেখাচ্ছেন যে আবার আসছে, দেখো এই যে আমরা এখন নন সলিউশন নিলাম, গ্লুকোজের মাত্রা 250, 500, 700, 1000 বিভিন্ন রকমের মান আমাদের আছে, তখন এটা আমাদের ফর্মুলা চলে আসলো। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো m = y = mx + c, এই জন্য আমাদের ফর্মুলা। এবং গ্রাফগুলো সব যে হবে তা ধরো একটু বেশি হয়েছে, এটা একটু কম হয়েছে, তার 99.996% অ্যাকুরেসি আসছে, একদম 100% অ্যাকুরেসি নাও আসতে পারে, তখন এই যে আমরা স্ট্যান্ডার্ড কার্ভ, এই জন্য আমাদের স্ট্যান্ডার্ড কার্ভ আসলো। এখন আমরা আননোন সলিউশনের মান যদি আমরা পাই, মনে করো আমরা পাইলাম আননোনের মান পাইলাম 0.4, তাহলে 0.4 দিয়ে আমরা এই গ্রাফে নিয়ে আসি, এইভাবে আমরা করতে পারি। এভাবে এক্সাম্পল অফ ওয়ান ক্যালিব্রেশন কার্ভ অবটেইনড ফর দ্য গ্লুকোজ এনজাইমেটিক মেথড ফর 7 গ্লুকোজ স্ট্যান্ডার্ড। 7টা তারা স্যাম্পল নিচ্ছে, 1 2 3 4 5 6 7, এই 7টা তারা নন সলিউশন নিচ্ছে, নেওয়ার পরে এগুলোকে তারা গ্রাফে স্থাপন করছে, করার পরে তারা এরকম মান পেয়েছে। তাহলে আমাদের এই 3টা জিনিস লাগবে, একটা ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ড আর টেস্ট। এই যে ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড দিয়ে আমাদের গ্রাফ পাবো, এর সঙ্গে আমরা টেস্টের কম্পেয়ার করে আমরা তখন এটাকে মান নির্ণয় করতে পারবো। এই যে আমরা একটু আগে উদাহরণ দিচ্ছি রিয়েজেন্ট ব্ল্যাঙ্কের মধ্যে আমরা সব দেবো, শুধুমাত্র সলিউশনটা দিব না। যেমন আমরা যে কালার কম্পাউন্ড যেটা আমরা ইউজ করবো সব দেবো, কিন্তু গ্লুকোজ না দিয়ে শুধুমাত্র পানি থাকবে। এই স্ট্যান্ডার্ড তোমাদেরকে দেখাইলাম স্ট্যান্ডার্ডটা কি এবং কিভাবে কার্ভ তৈরি করে। আর টেস্ট সলিউশন যেটার মান আমরা জানি না, সেটাকে আমরা বলি টেস্ট সলিউশন। এখন আমরা এই যে ওয়েভলেংথ আমরা ঠিক করব যে কোন লাইট হবে, তার উপরে 400 থেকে 700 মধ্যে যেটা আমাদের দরকার। এই তোমাদেরকে দেখানো হয়েছে একটু আগে, এটা আর আমি আসছে না। এটা এই হলো কলোরিমিটার। এই কলোরিমিটার যে ডান পাশে যে এটা আমাদের ল্যাবে আছে। এই কলোরিমিটারে যেখানে আমরা মান নির্ণয় করে দিতে পারি। আর এই যে গোল দুটা দেখছো, এই এর মধ্যে কিউবেট, এই যে কিউবেটের মধ্যে আমরা সলিউশন দিলে এই যে লাল দেখা যাচ্ছে, এখানে মান পাওয়া যায়। এটাও আরেক ধরনের ক্যালোরিমিটার আমাদের ল্যাবে। এই ডান পাশে যেটা দেখছো এটা আমাদের ল্যাবে আছে। তখন যখন আলো আসে, আলো যে মনোক্রোমেটের আলো এর মধ্যে আসার পরে আলোটা পাস করে, খাওয়ার পরে এই যে তুমি কিউবেটের মধ্যে সলিউশন দিচ্ছ, দেওয়ার পরে আলো পাস হয়ে কিউবেটে কতটুকু অ্যাবজর্ব হইলো এই মানটা ডিজিটাল ডিসপ্লে অফ মিটারে মানটা চলে আসতেছে। ঠিক আছে, এগুলো তোমাদের এত দরকার নাই। মনোক্রোমেট লাইট কি, এই যে কিউবেট যেটা আমি বললাম, কিউবেট কি রকমের, এবং কিউবেটে তোমরা দেখতেছো নিচে বিভিন্ন রকমের সলিউশন দেওয়া আছে, বিভিন্ন কালারের সলিউশন। এটা হলো কিউবেট, এটা হলো কালার, এবং এখান দিয়ে আলোটা পাস করবে, এই পাশ দিয়ে বের হয়ে যাবে। বিভিন্ন রকম সলিউশন আমরা দেখতেছি, এবং খেয়াল রাখতে হবে যেন কোনো বাবল না থাকে। এটা একটু আগে আমরা কলোরিমিটার এই দিয়ে আমরা কি করতে পারি, দেখা যাচ্ছে যে আমরা যে লোক এটা তৈরি করছে সে হলো ডাক্তার, সে দেখাইছে যে আমরা ব্লাডের, মনে করো ব্লাডের বিভিন্ন জিনিস আমরা টেস্ট করি, ব্লাড প্লাজমা থেকে ব্লাডের গ্লুকোজ করা যায়, ইউরিয়া করা যায়, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, লিপিড, টোটাল প্রোটিন, এনজাইম, মিনারেল, বিভিন্ন জিনিস। এবং বায়োকেমিস্ট্রি যে ল্যাবগুলো আছে যারা তোমার যে এই টেস্ট করে, তাদের এই কলোরিমিটার আছে, তারা এই টেস্টগুলো তারা করে, বা বায়োকেমিক্যাল অ্যানালাইজার আছে, সেখানে এই কাজগুলো করা যেতে পারে। যাক, আর এটা স্পেকট্রোফটোমিটার, একটু আগে যেটা আমাদেরকে দেখাইছি এটা ছিল কলোরিমিটার, আর এটা হলো স্পেকট্রোফটোমিটার। ঘটনা একই রকমের কাজ। স্পেকট্রোফটোমিটারের সঙ্গে যেটা থাকে ইউভি লাইট থাকে, এটার সঙ্গে কম্পিউটার যুক্ত থাকে। ঘটনা একই জিনিস, একই রকমের, একই পদ্ধতি। স্পেকট্রোফটোমিটারের দাম বেশি কারণ এটা অটোমেটিক কাজ করে, এবং এটার সঙ্গে কম্পিউটার যোগ করা থাকে। এই দেখো, এই স্পেকট্রোফটোমিটারের সঙ্গে কম্পিউটার যোগ করা থাকে,
যোগ করলে কি হয়, তুমি যে গ্রাফটা তুমি তৈরি করতেছো ওখানে তুমি হাতে কলমে আমি নাম্বারটা লিখতেছি, আর এই স্পেক্ট্রাল ফটোমিটারের সঙ্গে কম্পিউটার যুক্ত থাকার কারণে গ্রাফটা হাতে কলমে করা লাগে না, কম্পিউটার নিজেই ওই গ্রাফটা কিরকম ভাবে গ্রাফটা করে ফেলে এবং মানটাকে নির্ণয় করে। এই হলো স্পেক্ট্রাল ফটোমিটার আর এর মধ্যে পার্থক্য। কি বলে কলোরিমিটার। স্পেক্ট্রাল ফটোমিটার আমরা নিয়ে আসবো, কিন্তু ঘটনা একই, সিঙ্গেল বিম আর এটা ডবল বিম। ঘটনা ওই যে যেটা দিকটা আগে দেখাইছিলাম, তোমাদের এগুলো এত জানার দরকার নাই, তোমাদের জাস্ট জানার দরকার হলো ই কাকে বলে, ওই যে ল্যাম্বার্ট বিয়ার ল কাকে বলে, এবং ল্যাম্বার্ট বিয়ার ল এর ফাংশনটা কি, এবং কিভাবে আমরা একটা আননোন সলিউশনের মান নির্ণয় করতে পারি। সেজন্য বাকি স্লাইডগুলো আমি যাচ্ছি না, তোমাদের এটা দরকার নেই। তো তোমাদেরকে যে আমরা ল্যাম্বার্ট বিয়ার ল এর এটা আমরা তোমাদেরকে আগের দিন একদিন ক্লাসে আলোচনা করছিলাম, তখন এই স্লাইড সারা আলোচনা করছিলাম, যার জন্য ফিশারিজের যারা তারা আমাকে বলছিল যে আমরা এটা বুঝতে পারি নাই, এবং কেউ কেউ আমাকে মেসেজ দিছিল স্যার ওইটা আবার একটু বুঝাই দেন। সেজন্য আমি আজকে স্লাইড দিয়ে বুঝাইলাম। আজকে কি অনেকটা ক্লিয়ার হয়েছে যারা ফিশারিজের যারা এর আগের দিন যারা বুঝছিল না? জি স্যার। গুড। যারা বায়োটেকের যারা তারা কি বুঝতে পারছো ঘটনাটা? জি স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের যে প্রশ্ন ছিল আমরা প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমাদের আমাকে যে আগে যে আমাদেরকে তোমাদের সমস্যাগুলোর কথা বলছিলা, একটা সমস্যা বলছিল এর ব্যাপারে, বলো। স্যার বিয়ার ল্যাম্বার্ট ল এখান থেকে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি আসতে পারে, আর আসলে সেটা কেমন টাইপস? বাদ দিছি, তোমাদেরকে তো আমি বলছিলাম ম্যাথমেটিক্স আমরা বাদ দেবো। আমরা তোমাদেরকে যেটা বলি যে এগুলো আসবে, একটা বিয়ার ল কাকে বলে, তোমরা যে শীটটা দেখছো শীটের মধ্যে দেখা আছে বিয়ার ল কাকে বলে। তারপরে ল্যাম্বার্ট ল যেটা এটাও বলে দিছি ল্যাম্বার্ট ল কাকে বলে, যে স্লাইডটা তুমি দেখছো এর মধ্যে ল্যাম্বার্ট ল লেখা আছে। তাহলে আরেকটা আসতে পারে ল্যাম্বার্ট বিয়ার ল কম্বাইন্ড যে ল, সেই লটা আসতে পারে। তারপর নেক্সট যেটা তোমাদের জন্য এবারের জন্য যেটা আসতে পারে যে ল্যাম্বার্ট বিয়ার ল থেকে কিভাবে আমরা করতে পারি, একটা আননোন সলিউশনের মান নির্ণয় করতে পারি। সেই সলিউশনের মান আমরা তোমাদের দেখাই দিচ্ছি যে কিভাবে কনস্ট্যান্ট আমাদের কি কি লাগবে, ব্ল্যাঙ্ক লাগবে, লাগবে, কি অ্যাবজর্পশন লাগবে, এটাই তোমাদের জন্য আসবে। এর বেশি এবার তোমাদেরকে আমরা ম্যাথ কম পড়াচ্ছি, কারণ ম্যাথ পড়াইতে গেলে ওই যে ব্ল্যাকবোর্ড এখন তো ব্ল্যাকবোর্ড না, হোয়াইট বোর্ডে ম্যাথ ভালো করে বুঝাই দিতে হয়। যেহেতু তোমাদেরকে আমরা হোয়াইট বোর্ড পাচ্ছি না, ম্যাথ অত বুঝাইতে পারতেছি না, সেজন্য তোমাদেরকে এই বছর দুই ফ্যাকাল্টির জন্যই আমি ম্যাথ বাদ দিচ্ছি। আর ম্যাথ বেশি দরকার ইঞ্জিনিয়ারিংদের, তোমাদের এত বেশি ম্যাথের আসলে দরকার নাই। যে এই ল্যাম্বার্ট বিয়ার লটা কেন, এর ইউজটা কি, এবং এটা কিভাবে ইউজটা করতেছে, এটাই আমাদের জানা দরকার। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার মানে পিএইচ বা বাফারের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে ওইগুলো কি আমরা বাদ দিব নাকি ওগুলো প্র্যাকটিস করতে হবে? ওইগুলো তো করতে হবে, যেটা আমি বলছি 2 নম্বর চ্যাপ্টারে যেটা সলিউশন কাকে বলে, সলভেন্ট কাকে বলে, ওই যে তারপরে সলিউশন তৈরি করো, বা এই ম্যাথগুলো বাদ দেওয়া যাবে না, ওই ম্যাথগুলো লাগবে, ওইগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে। যেই ম্যাথগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে আমরা তো হোয়াইট বোর্ডে যেগুলো দেখাই দিচ্ছি সেগুলো বাদ যাবে না, আর ওইগুলো তোমরা ইন্টারমিডিয়েটেও পড়ে আসছো। ওই ম্যাথগুলো তোমার সলিউশন হিসেবে বানাইতে হবে, কোথায় ল্যাবে ওইগুলো বানাইতে হবে, যার জন্য ওইগুলো বাদ যাবে না। জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? এবং এই যে 2 নম্বর চ্যাপ্টারের যে ম্যাথ গুলো সলিউশনে, এটা দুইবার আসবে, একটা থিওরিতেও আসতে পারে আবার প্র্যাকটিক্যালে তো আসবে। প্র্যাকটিক্যালে যে কুইজ, এই প্র্যাকটিক্যাল কুইজ গুলো মানেই হলো বিভিন্ন রকমের ম্যাথ, এটা আগেই বলে দিচ্ছি। তারপরেও দেখা যায় যে সবাইকে বলে দেওয়া হয় 20 নম্বরের কুইজ থাকে, এর মধ্যে দেখা যায় অনেকে 20 নম্বরের মধ্যে 4-5 পায়, 20-এর মধ্যে 20 খুব কমই পায়। স্যার বলো। স্যার আমাদেরকে বায়ো অ্যাকুমুলেশনের পিডিএফটা দেওয়া হয়েছিল, ওইটা একটু বুঝিয়ে দিলে ভালো হয় ব্রিফলি। বায়ো অ্যাকুমুলেশন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যেটা সময় কম আমি আর এইটা বাইর করতেছি না, না বাইর করে আমি বলতেছি। বায়ো অ্যাকুমুলেশনটা হলো, মনে করো তোমার একটা মিনারেল আছে হেভি মেটাল, ঠিক আছে, তোমার একটা ইন্ডাস্ট্রি থেকে হেভি মেটালটা তোমার পানিতে চলে গেছে। পানিতে যাওয়ার পরে ছোট ছোট মাছ সেই হেভি মেটাল গুলো খেয়ে ফেলেছে। তখন তার কি হচ্ছে, তার শরীরে এটা জমা হচ্ছে, মনে করো তার শরীরে জমা হচ্ছে তার লিভারের মধ্যে 1 মিলিগ্রাম পার লিটার, তার লিভারের মধ্যে 1 মিলিগ্রাম জমা হয়েছে। এরকম এখন এইটা কি বলে, একটা বড় মাছ সেই ছোট ছোট 10টা মাছ সে খেয়ে ফেলেছে। তার মানে তার শরীরে কি হবে, এখন জমা হবে আর বেশি হবে। ওর শরীরে ছিল 1 মিলিগ্রাম পার লিটার, এখন এই যে অনেকগুলো মাছ খেয়ে ফেলেছে, এর শরীরে এখন জমা হবে যায় লিভারে 10 মিলিগ্রাম পার লিটার। এখন এই যে বড় মাছ, মনে করো একটা বোয়াল মাছ, এই বোয়াল মাছ কি করছে, এই বড় মাছ
সে 10টা বড় মাছকে খেয়ে ফেলছে। 10টা বড় মাছকে খেয়ে ফেললে যেটা 10 মিলিগ্রাম পার লিটার ছিল, এখন তার শরীরে জমা হবে কত? 100 মিলিগ্রাম পার লিটার। এখন তুমি মানুষ, তুমি করছো কি? 5টা বোয়াল মাছ তুমি খাইছো। 5টা বোয়াল মাছ যদি তুমি খাও, তাহলে এই বোয়াল মাছের মধ্যে ছিল হইলো 100 মিলিগ্রাম পার লিটার। এখন তুমি 5টা বোয়াল মাছ খাওয়ার কারণে তোমার শরীরে হয়ে গেল 500 মিলিগ্রাম পার লিটার। তো এখন হেভি মেটাল তো ছিল, তো ছোট যে মাছ বা ফাইকোপ্লাঙ্কটন, তার শরীরে ছিল কম, অল্প অল্প ছিল। কিন্তু যখন তুমি একটা জিনিস খাচ্ছ, তখন এগুলো কি হচ্ছে? জমা হচ্ছে। একটা পর একটা, একটা খাইলে একটার মধ্যে যতটুকু জমা হচ্ছে, যখন তুমি বেশি খাচ্ছ, তখন ওই জিনিসটা তোমার শরীরের মধ্যে কি হচ্ছে? অ্যাবজর্বটা বেশি হচ্ছে। এই যে দেখা যাচ্ছে যে এটার অ্যাকুমুলেশনটা বাড়তেছে, এটাকে আমরা বলতেছি হলাম বায়ো অ্যাকুমুলেশন। তার মানে আমরা যখন ছোট স্পেসের মধ্যে যে বিষাক্ত জিনিস থাকে, যখন এটা অন্য কেউ কেউ খায়, খাওয়ার কারণে তার মধ্যে এই টক্সিক উপাদানের পরিমাণটা আস্তে আস্তে অ্যাকুমুলেট করতে থাকে। অ্যাকুমুলেট মানে বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে এই ঘটনাটাকে আমরা বলতেছি হলাম বায়ো অ্যাকুমুলেশন। বুঝছো মান্না দাস? জি স্যার, বুঝতে পারছি। আর কার কোনো প্রশ্ন? স্যার স্পেসিফিক রোটেশনটা একটু বুঝাই দিলে ভালো ছিল। আচ্ছা, স্পেসিফিক রোটেশন তো ওইটা পড়াবে আবার, ওই যে বায়োকেমিস্ট্রিতে রুবায়ত ম্যাডাম পড়াবে কার্বোহাইড্রেট চ্যাপ্টারে। তার ওনাকে জিজ্ঞেস করে, উনি যদি নাই করে তাহলে আমি তোমাকে আবার ব্যাখ্যা দেবো। ওকে স্যার। আচ্ছা শোনো, তোমাদের যে 2 ফ্যাকাল্টি, আজকে তো আছে ফিশারিজ এবং বায়োটেক, তোমাদেরকে আমি আগামী শনিবার আবার একটা ক্লাস নেব, সেটা নেবো কার্বোহাইড্রেটের উপরে। রুবায়ত ম্যাডাম তো তোমাদের কার্বোহাইড্রেট পড়াবে, এরপরও তোমাদের ওই যে কার্বোহাইড্রেট যেটা পড়া আসছে, ওখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আমাকে করতে পারো। আরেকটা হলো, এই আমাদের তো 4 ফ্যাকাল্টিতে সিলেবাস একই সিলেবাস, তারপরও ভিন্ন ভিন্নতা আছে। যেমন আমি বলি, আমরা যখন কার্বোহাইড্রেট পড়াবো, কার্বোহাইড্রেট পড়ার মধ্যে যখন এগ্রিকালচারে পড়াবো বললাম প্লান্টে কিছু কার্বোহাইড্রেট, এটা ফিশারিজ বা ভেটেনারি এটা দরকার নাই। আবার তোমাদেরকে কিছু পড়াবো ফিশের উপরে, যেমন কাইটোসান বা আরো অনেক জিনিস আছে, এগুলো এগ্রিকালচার বা পড়ার দরকার নাই, কি বলে ভেটেনারি পড়ার দরকার নেই। তো ম্যাডাম তোমাদেরকে তো জাস্ট সিলেবাসটা পড়াবে, কিন্তু তারপরে আমরা যখন ক্লাস নেই, স্পেসিফিক ফ্যাকাল্টির জন্য স্পেসিফিক জিনিস পড়ানো হয়। তো যেমন ফিশের যে কার্বোহাইড্রেট যেটা লাগবে, এটা যেহেতু ম্যাডাম পড়াবে না, ওই জিনিসগুলো তোমাদেরকে আমি করে দেবো। আর বায়োটেকের যেটা, তাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলো না কেন, তাদের সবই পড়তে হবে। তাদের ওই যে অ্যানিম্যাল বায়োকেমিস্ট্রি, এদিকে প্লান্ট বায়োকেমিস্ট্রি, ফিশ বায়োকেমিস্ট্রি, তাদের তিনটাই তাদেরকে পড়তে হবে। আর ফিশের যারা, তারা মেইনলি ফিশারি বাই। বলো তাসনিম, কি বলছো? খুব খুব সুন্দর স্যার। হ্যাঁ, সব পড়া লাগবে। হ্যাঁ সব পড়া লাগছে, কারণ তোমরা তো হবা কি বলে, তোমরা যদি ভবিষ্যতে কেউ এই বায়োকেমিস্ট্রি টিচার হবে আমাদের মতন, তাহলে আমার মতন যদি টিচার হও, তখন তুমি যদি বলো এগ্রিকালচার ফ্যাকাল্টিতে যাই বলো আমি তো এগ্রিকালচার পড়ি নাই, তাইলে হবে? সেজন্য বায়োটেকের যারা, তাদের এই সবগুলোই পড়তে হবে। কিন্তু কারণ তোমাদের কে কোন জায়গায় কাজ করবে তা তো ঠিক না, কিন্তু ফিশারিজ যে, সেই সাধারণত ফিশ নিয়েই কাজ করবে, সে আর অন্য জায়গায় কাজ করবে না। কিন্তু বায়োটেকের ছাত্র ফিশ নিয়েও কাজ করতে পারে, লাইভ স্টক নিয়েও কাজ করতে পারে, প্লান্ট নিয়েও কাজ করতে পারে। এই জন্য বায়োটেককে আমরা এই সবগুলোই পড়াই, বিশেষ করে বায়োকেমিস্ট্রি এই জিনিসগুলো। তো যার জন্য তোমাদেরকে সবই পড়তে হবে। এই জন্য আগামী শনিবার আমরা ক্লাস নেব এই ফিশ এবং এখানে ছাত্র সংখ্যা অত বেশি না, তোমাদের তো অনেক বেশি ছাত্র, যে আজকে মাত্র 41 জন। 41 জন তো আমরা যখন পড়াই, ভেটেনারিতে যখন এমনি ক্লাস নেই, ভেটেনারিতে বলছি থাকে 96 জন, সেখানে কিন্তু আজকে তোমাদের 2 ব্যাচ মিলাইও, 2 ফ্যাকাল্টি মিলাইও ছাত্র সংখ্যা অত বেশি না। তোমরা যে বলতেছো যে অনেক ডিস্টার্ব ফিল করতেছো, ডিস্টার্ব ফিল করার কোনো কারণ নেই। আর গতদিন ওই যে ম্যাডাম যে ক্লাস নিচ্ছিল, টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল। আমাদের ইউনিভার্সিটির একটা আছে, জুম আছে, ইউনিভার্সিটির জুমে 300 ছাত্রকে ক্লাস নেওয়া যায় এবং 4 ঘন্টা ক্লাস নেওয়া যায়। কিন্তু ম্যাডাম ইউনিভার্সিটি জুম ইউজ না করি, উনি ওনার পার্সোনাল জুম ইউজ করছিলেন। ওই পার্সোনাল জুমে যেগুলিতে হয়, সেগুলিতে তোমারই ওই যে 40 মিনিট ক্লাস হয়, আর 100 জন পর্যন্ত নেওয়া যেতে পারে। এই টেকনিক্যাল কারণে এই সমস্যাটা হয়েছিল। নেক্সট দিন থেকে এই সমস্যা দূর হয়ে যাবে। আরেকটা জিনিস হলো, আমরা তোমাদেরকে বলে রাখতেছি, নেক্সট দিন অন্যদেরকেও বলবো, তোমাদের যখন প্রশ্ন থাকবে, প্রশ্নটাকে করবা, কি বলে ওই যে চ্যাট বক্সে যদি লিখে ফেলো, তাহলে আমরা কি করতে পারি, আমরা এগুলো দেখতে পারি। আমি জানি না তোমরা শুনছো কিনা, আমরা একটা প্রোগ্রাম করছি আয়াস বা ইয়াস যাই বলো না কেন, সেখানে আমরা প্রায় 350 ছাত্রের, 350 না সরি 250 ছাত্র ছিল, 250 ছাত্রকে আমরা কন্ডাক্ট করছি প্রোগ্রাম। সেখানে তারা ওই যে কোনো কমেন্ট থাকলে সি লিখতো, আর্জেন্ট কমেন্ট থাকলে ইউসি, কোশ্চেন থাকলে কোশ্চেনটা লিখে দিত। এবং আমি অনেক সময় আমি উপস্থাপনা করছিলাম, সেই ক্ষেত্রে যে বক্তব্য দিচ্ছে তাকে প্রশ্নগুলো নিয়ে আমরা করতাম। এই ক্ষেত্রে তোমাদের যদি প্রশ্ন থাকে, তোমরা চ্যাট বক্সে লিখে দিলে আমরা তখন ওই যে 200-300 যতজনই থাকুক না কেন, প্রশ্নটা আমরা নিতে পারবো। আর আরেকটা জিনিস করলে ভালো হয়, তোমাদের নামের পাশে যদি তোমরা তোমাদের ফ্যাকাল্টির নাম লিখে ফেলো, যেমন যারা বায়োটেক বিজি, আর যারা ধরো ফিশারিজ ফিশ,
নেক্সট দিন বলবো ডিবিএম এর যারা ডিবিএম আর আমার তোমাদের অ্যাটেন্ডেন্স নিতে হবে, তোমাদের প্রত্যেকের দরকার নাই কতজন আসো। তো তোমরা যারা ফিশারিজের যারা তারা শুরুতে জাস্ট চ্যাট বক্সে ফিশ লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো ফিশারিজের কতজন আছে। শুনতে পারছো? ফিশারিজের যারা তারা জাস্ট চ্যাট বক্সে লেখো ফিশ ফিশ ফিশ, তাহলে আমি বুঝতে পারবো যে কতজন। একজন একাধিক দরকার নাই, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো কতজন আছে। আর কেউ আসো? 19 জন পাইছি। 20 আর কেউ আসো ফিশারিজের? ইব্রাহিম তোমার ইমেল তো যুক্ত হয়েছে, এখন ইব্রাহিম ইমেল পাচ্ছ না? স্যার পাইছি স্যার। গুড। তাহলে আমাদের টোটাল ছাত্র হইলো 41 জন, আমরা পাই গেলাম। তাহলে ইয়ের কি বলে এই ফিশারিতে হইলো 21 জন, আর তাহলে 20 জন হইলো বায়োটেকের। ঠিক আছে, ফিশারি থেকে বাদ আছে এই ফিশ লেখা। আচ্ছা, তুমি দেখো আমরা যে একাধিক ফ্যাকাল্টি থাকলো আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স খুব সহজে নিয়ে ফেললাম, আমাদের বেশি সময় লাগলো না স্যার। এই তো। তো তোমাদের যেমন আছে ভয় পাচ্ছ যে আমাদের 4 ফ্যাকাল্টি একসঙ্গে ক্লাস নিলে কি হবে কি করব, এগুলো কিছু টেকনিক আছে। ওই টেকনিক জানা থাকলে যে কোনো জিনিসের অভিজ্ঞতা দরকার আছে, অভিজ্ঞতা থাকলে তখন আর হয় না। আমরা বললাম না যে আমরা 10টা বাংলাদেশে 10টা ইউনিভার্সিটি বিদেশের লোক সব মিলে 250 লোকের প্রোগ্রাম আমরা কন্ডাক্ট করছি এবং আমরা সুষ্ঠুভাবে তাদের অ্যাটেন্ডেন্স সহ সবকিছু আমরা করে ফেলছি। তোমাদের যখন আমি ক্লাস নেবো তখন তোমরা দেখবা যে তোমাদের এগুলোকেও আমরা ম্যানেজ করতে পারবো, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আর তোমাদের স্পেশাল আপনার ক্লাস সামনের বুধবারে না স্যার? আমার ক্লাস তো বুধবারে, ম্যাডামের ক্লাস হলো সোমবার। ম্যাডাম নেবে সোমবার 12টায় আর আমার হলো বুধবার 11টায়। তো ম্যাডাম কার্বোহাইড্রেট শুরু করবে। কার্বোহাইড্রেট তোমাদেরকে আমি পড়াইছি গত সেমিস্টারে, তোমাদেরকে আমরা কার্বোহাইড্রেট পড়াইছি, ম্যাডাম ওইটাই তোমাদেরকে পড়াবে। সেই হিসাবে তোমরা এনজয় করতে পারবা যে এই পুরান জিনিসই তোমাদের নতুন ভাবে পড়তে হবে। আর তোমাদের যেটা ফিশারিজ এবং বায়োটেকের নতুন একটা জিনিস আমি পড়াবো কার্বোহাইড্রেট, সেটা হলো কাইটোসান। এই কাইটোসান শুধুমাত্র তোমাদেরই দরকার, এটা ঈদের দরকার নাই, কি বলে অন্য ফ্যাকাল্টিগুলোর দরকার নাই। আগামী শনিবার আমরা এই সময় আমরা হয়তো সময় চেঞ্জ করতে পারি, 11টায় করতে পারি। আজকে আমার আরেকটা প্রোগ্রাম আছে 11টায়, সে আজকে 10টায়। তোমাদের ক্লাস কোন সময় করলে ভালো হয়? 10টায় না 11টায়, কোন সময় হলে ভালো হয়? স্যার 10টায়। 10টায় স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী শনিবার 10টায় আরেকটা এক্সট্রা ক্লাস হবে। তোমাদের নর্মাল ক্লাস তো ফিশারিজের কিন্তু ক্লাস হলো কি বলে ফিশারিজ হলো 3 কেজি। 3 কেজি মানে হলো সপ্তাহে 3টা ক্লাস হবে, যার জন্য এই ফিশারিজের সঙ্গে আমরা করবো। আর বায়োটেকে যারা তাদেরকে বলে রাখি আমরা কিন্তু অন্য ফ্যাকাল্টির সঙ্গে যখন ক্লাস নেবো, যেমন এগ্রিকালচারের সঙ্গে এক্সট্রা ক্লাস নেবো বা ডিবিএম এর সঙ্গে এক্সট্রা ক্লাস নেবো, তখন তোমাদের কি করতে হবে কি বলে ওই থাকতে হবে। তখন তোমরা দেখবা, তোমরা অবশ্য টের পাবা, যারা এর আগে যখন ক্লাস নিতাম তখন তারা অত টের পাইতো না যেই, আর এখন অন্যান্য ফ্যাকাল্টির সঙ্গে ক্লাস নিতে যায় তখন টের পাবা যে বায়োকেমিস্ট্রি এক সিলেবাস হইলেও বিভিন্ন ফ্যাকাল্টির মধ্যে যে পার্থক্য আছে এটা তোমরা উপলব্ধি করতে পারবে। তোমাদের বায়োটেকের ছাত্রদের একটা নতুন অভিজ্ঞতা হবে, ঠিক কিনা? ইয়েস স্যার। আর তোমাদের আরেকটা সুবিধা হলো সব ফ্যাকাল্টির সঙ্গে তোমরা একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারবে। খালি তোমরা ইদেরকে মিস করলা, ইকোনমিক্স আর ইঞ্জিনিয়ার এই দুই ফ্যাকাল্টিকে মিস করলা। অনেক মিস করছি স্যার। আমাদের সময় হাতে আছে আর 2 মিনিট। 2 মিনিটে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করে দেবো। স্যার আমরা বায়োকেমিস্ট্রি ফার্স্ট ক্লাসে ইন্ট্রোডাক্টরি ক্লাসের রেকর্ডিংটা পাইনি স্যার। পাইলো পাওয়ার পরও যেহেতু ক্লাস অনেকে মিস করছো, ম্যাডাম এই প্রথম ক্লাসে কার্বোহাইড্রেটের আগে ওই একটু সারাংশ আলোচনা করবে, ওই ইন্ট্রোডাক্টরি ক্লাসটা সারাংশ আলোচনা করবে। এখন তো প্রশ্ন কি?
হ্যালো, যে বললো যে আমি পাইছি তার প্রশ্ন হচ্ছে কি, আমি জিজ্ঞেস করছি তোমার কোনো প্রশ্ন আছে কিনা, ওখানে কি বুঝতে কোনো কিছু অসুবিধা আছে ওই যে স্লাইডটা পাইছো? বিজির কেউ পায় নাই মেবি স্যার, আমাদের গ্রুপে তো ম্যামের শেয়ার দেওয়ার কথা ছিল। গ্রুপে দিছে কেমিস্ট্রিতে ওই সাথে দিয়ে দিছে, কি বলে কেমিস্ট্রি যে ফেসবুক গ্রুপে সেখানে তো শেয়ার করে দিছে। তুমি তোমার কেমিস্ট্রি গ্রুপে একটু আগে যায় দেখো, দেখবা যে শেয়ার করা আছে। স্যার এটা কেমিস্ট্রি কোন গ্রুপ স্যার? কেমিস্ট্রি বায়োটেকের একটা গ্রুপ আছে না, কেমিস্ট্রি গ্রুপ, এই কি বলে মেসেঞ্জার গ্রুপ স্যার। এই মেসেঞ্জার গ্রুপে তো শেয়ার করে দিছে। যারা বায়োটেক তাদেরকে তো আমরা তথ্য দিই মেসেঞ্জার গ্রুপে, আর যারা ফিশারিজ তাদেরকে তো আমরা ইমেল করি। তো ইমেল ম্যাডাম করছে কিনা আমি জানি না, কারণ আমি ইমেলটা পাই নাই, কিন্তু মেসেঞ্জার গ্রুপে যে ম্যাডাম দিয়েছে এটা নিজে দেখছি আমি, কারণ আমি তো যেহেতু ওই গ্রুপের মেম্বার। ম্যাম একটা পিডিএফ শেয়ার করছে। তো পিডিএফে তো ওইটাই তো প্রেজেন্টেশন ছিল, ওইটার মধ্যেই তো ছিল। আচ্ছা বুঝতে পারি না, ম্যাম বলছিল ক্লাসের রেকর্ডিং পাঠাবে, পিডিএফ পাঠাইছে তো স্যার, এজন্য বুঝতে পারি নাই স্যার। ও রেকর্ডিং পাঠাবে পরবর্তীতে, ওইটা যেহেতু পিডিএফ পাঠাইছে, এবার তো ক্লাসে অনেক ঝামেলা হয়েছে, ওই যে হয়েছে যার জন্য ওই রেকর্ডিং গুলি করেন নাই। ঠিক আছে স্যার, সমস্যা নেই।